বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সকলকে রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি মোসাম্মদ সাবমিলা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বিবিএ 4th ইয়ার অ্যাকাউন্টিং সাবজেক্টের ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই কোর্সের ফার্স্ট অধ্যায় নিয়ে ক্লাস নিব। তোমরা জানো যে 3rd ইয়ার পর্যন্ত তোমাদের অনেকগুলো কোর্স অ্যাকাউন্টিং এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের জন্য কম্বাইন্ড ছিল। 4th ইয়ারে তোমাদের সকল কোর্স আলাদা, অর্থাৎ অ্যাকাউন্টিং এর সকল কোর্স এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সকল কোর্স আলাদা। তো আমার এই ক্লাসটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য, অর্থাৎ এটা কম্বাইন্ড কোনো কোর্স না। শিক্ষার্থী, তোমরা এই কোর্সটার সাথে পরিচিত হয়েছ, কারণ আমি যতদূর আমার মনে পড়ে আমাদের এই বৈশ্বিক মহামারী অবস্থার আগে, অর্থাৎ তোমরা যখন ক্লাস শুরু করেছিলে 4th ইয়ারের, তখন কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই কোর্সের 2টা অধ্যায়ের ওপর আমি লেকচার দিয়েছিলাম। তো আজকে এই অনলাইনে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, অর্থাৎ এর আগে রুটিনে তোমাদের সাথে আমার অনলাইন ক্লাস ছিল না। আজকে ফার্স্ট তোমাদের সাথে আমি অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হলাম। আশা করছি এই যুক্ত হওয়াটা তোমাদের উপকারে লাগবে এবং তোমরা পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে, এবং যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো বা আমাকে মেইল করতে পারো, ফোন করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই কোর্সের ফার্স্ট যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের যেটা শিরোনাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে আমি তোমাদেরকে আরেকটি কথা বলে রাখতে চাই, আমাদের এই কোর্সটা বাংলা, অর্থাৎ এখানে আমাদের ম্যাথমেটিক যেগুলো আছে সেগুলো তো অবশ্যই তোমরা জানো যে অ্যাকাউন্টিং এর সব ম্যাথই ইংরেজিতে করতে হয়, কিন্তু এখানকার থিওরি যেগুলো সেগুলো তো অবশ্যই বাংলায়, বা এই কোর্সটাকে আমরা বলতে পারি যে বাংলা, এটা ইংরেজি কোর্স না। কিন্তু আজকের আমার এই স্লাইডটা ইংরেজিতে করা আছে, কারণ তোমাদের এই চ্যাপ্টার অনেক ম্যাথ আছে আর ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমাদের ইংরেজিতেই করতে হবে। সুতরাং আমরা থিওরিক্যাল বিষয়টাও যতদূর সম্ভব চেষ্টা করেছি তো ইংরেজিতেই দেওয়ার। আমি বাংলা এক্সপ্লেনেশন দিব, তোমরা বুঝতে পারবে, আশা করি কোনো প্রবলেম হবে না। তো ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল মূলত চলতি মূলধনের পরিচিতি বা চলতি মূলধনের ভূমিকা একটা ব্যবসায়ীর ক্ষেত্রে কি, এই চ্যাপ্টারে সেই সম্বন্ধে ডিটেলস লেখা আছে। শিক্ষার্থী, আজকের এই লেসন বা আজকের এই ক্লাস শেষে তোমরা ওয়ার্কিং ক্যাপিটাল সম্বন্ধে ডিটেলে বলতে পারবে, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল কি, বিশেষ করে এই টপিকসগুলো, ওয়ার্কিং ক্যাপিটাল কি বা অপারেটিং সাইকেল কি, ওয়ার্কিং ক্যাপিটালের কনসেপ্ট, তারপর ওয়ার্কিং ক্যাপিটালের নির্ধারক সমূহ বা ডিটারমিনেন্ট বা ওয়ার্কিং ক্যাপিটালের প্রকারভেদ, এছাড়াও একটা প্রতিষ্ঠানে বেশি পরিমাণে বা কম পরিমাণে ওয়ার্কিং ক্যাপিটাল থাকার যে বিপদ বা ভয়াবহতা বা প্রবলেম, সেটা সম্বন্ধে তোমরা ডিটেলসে বলতে পারবে। তো চলো শিক্ষার্থী, আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমাদের ফার্স্ট যে ক্লাস বা ফার্স্ট ক্লাসে আমরা খুব বেশি হয়তো পড়বো না, অনেকদিন পর আজকে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি। তো আজকে আমরা জাস্ট কয়েকটা টপিক্সই নিয়েছি, এই কয়েকটা টপিক্স একটু ভালো করে বোঝার চেষ্টা করব। আর শিক্ষার্থী, আমি এখানে তোমাদেরকে বলে রাখি, এই টপিক্সগুলো যদি তোমরা ভালো বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টারের ম্যাথগুলোও করতে পারবে। তো চলে যাই আমরা ফার্স্ট টপিক্সে। প্রথম যেটা টপিক ছিল ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের মিনিংস কি বা ওয়ার্কিং ক্যাপিটাল আসলে কাকে বলা হয়? আমরা শর্ট টার্ম ক্যাপিটাল নাম শুনেছি, এটাকে সার্কুলেটিং ক্যাপিটালও বলা হয়ে থাকে, অর্থাৎ ঘূর্ণায়নমান মূলধনও বলা যেতে পারে বা স্বল্প মেয়াদী মূলধনও বলা যেতে পারে। যেটা এখানে দেখো প্রিয় শিক্ষার্থী লেখা আছে, ওয়ার্কিং ক্যাপিটাল ট্রপিক্যালি মিনস দ্য ফার্ম হোল্ডিং দ্য কারেন্ট অর শর্ট টার্ম অ্যাসেটস সাচ অ্যাজ ক্যাশ, রিসিভেবল, ইনভেন্টরি অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটিজ। দোজ আইটেম আর অলসো রেফারেড টু অ্যাজ সার্কুলেটিং ক্যাপিটাল। অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা যেটা বুঝে থাকি যে একটা প্রতিষ্ঠান তার কার্যনির্বাহ সংক্রান্ত যে ব্যয়গুলো আছে সেই ব্যয় সংকলনের জন্য প্রয়োজনীয় যে তহবিল, অর্থাৎ একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে সকল তহবিলগুলো দরকার সেই তহবিলগুলোকে আমরা চলতি মূলধন বা কার্যকারী মূলধন বলতে পারি। অর্থাৎ প্রতিষ্ঠানের দৈনন্দিন নিয়মিত যে কাজগুলো আছে সেই কাজগুলো পরিচালনার জন্য আমরা যে মূলধনটা ব্যবহার করি তাকে বলা হয়ে থাকে
ওয়ার্কিং ক্যাপিটাল বা চলতি মূলধন বা কার্যকরী মূলধন। অর্থাৎ একটা প্রতিষ্ঠান কি করে, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান কাঁচামাল বা র ম্যাটেরিয়াল ক্রয় করে এবং সেটার পরে সেই র ম্যাটেরিয়ালগুলোকে ওয়ার্ক ইন প্রসেসে নিয়ে যায় এবং সেখান থেকে ফিনিশ গুড নিয়ে আসে এবং সেটা বিক্রয় করে টাকা বা নগদ টাকা পেয়ে থাকে। তো এই যে স্বাভাবিক গতিশীল যে কার্যক্রম বা এই স্বাভাবিক গতিশীল কার্যক্রমটা সচল রাখার জন্য একটা প্রতিষ্ঠানের দৈনন্দিন যে ব্যয়গুলো হয়ে থাকে এই ব্যয় মেটানোর জন্য যে চলতি মূলধনটা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলছি ওয়ার্কিং ক্যাপিটাল। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো ডিটেলসে যদি বলি, দেখো ওয়ার্কিং ক্যাপিটাল রেফার্স টু দ্য পার্ট অফ দ্য ফার্ম ক্যাপিটাল, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মূলধনের সেই অংশকে এটা রেফার করছে যেটা হুইচ রিকোয়ার্ড ফর ফাইন্যান্সিং শর্ট টার্ম, অর্থাৎ অল্প সময়ের জন্য অর্থায়ন করা হয়ে থাকে। অর কারেন্ট অ্যাসেট, চলতি সম্পত্তি। আমরা অ্যাজ এ স্টুডেন্ট অফ অ্যাকাউন্টিং চলতি সম্পত্তি বা কারেন্ট অ্যাসেটের ডেফিনেশন আমাদের জানা আছে। যদি আমরা ভুলে যেয়ে থাকি কোনো প্রবলেম নাই, আমার নেক্সট স্লাইডগুলোতে বা এটা সম্বন্ধে আরো আলোচনা আসবে। তো কারেন্ট অ্যাসেট আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ক্যাশ, মার্কেটেবল সিকিউরিটিস বা ডেবিটর বা ইনভেন্টরি, যেগুলো অর্থাৎ মজুদ পণ্য হতে পারে, দেনাদার হতে পারে, বিক্রয়যোগ্য সিকিউরিটি হতে পারে, নগদ হতে পারে। এই সকল ফান্ড, অর্থাৎ যে সকল ফান্ডগুলোকে আমরা ইনভেস্ট করি এবং সেটা দেখো এখানে বলা আছে ইনভেস্ট ইন কারেন্ট অ্যাসেট কিপ রিভলভিং ফাস্ট, অর্থাৎ খুব তাড়াতাড়ি এটা রিভলভ করে বা খুব তাড়াতাড়ি এটা আবর্তিত হয়, অর্থাৎ বা কনস্ট্যান্টলি কনভার্টেড ইনটু ক্যাশ অ্যান্ড দিস ক্যাশ ফ্লো আউট এগুইন ইন এক্সচেঞ্জ ফর দ্য আদার কারেন্ট অ্যাসেট। অর্থাৎ যেটা বলারও হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে একটা ফার্মের মূলধনের সেই অংশ যেটা শর্ট টার্মের জন্য ফাইন্যান্স করা হয় বা অর্থায়ন করা হয় এবং এমন কিছু অ্যাসেট যেগুলো খুব তাড়াতাড়ি আবর্তিত হয় বা খুব তাড়াতাড়ি নগদে পরিবর্তিত হয়, অর্থাৎ যে সকল চলতি সম্পত্তিকে আমরা নগদে খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে পারি এবং অন্য কোনো কারেন্ট অ্যাসেটে এক্সচেঞ্জ করতে পারি, সেই সকল চলতি সম্পত্তিকেই আমরা সাধারণত ওয়ার্কিং ক্যাপিটাল এখানে বলে থাকছি। এছাড়া ওয়ার্কিং ক্যাপিটাল is also known as revolving or circulating capital or short term capital, অর্থাৎ এই ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা রিভলভিং ক্যাপিটাল বা ঘূর্ণায়মান মূলধন বা সার্কুলেটিং ক্যাপিটাল বা শর্ট টার্ম স্বল্পমেয়াদী মূলধন বিভিন্ন নামে অভিহিত করে থাকি। প্রিয় শিক্ষার্থী, মেইনলি আমরা যেটা বুঝে থাকি ওয়ার্কিং ক্যাপিটালের দুইটা ধারণা আছে, একটা নিট ওয়ার্কিং ক্যাপিটাল, একটা গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা কনসেপ্টে এটা নিয়ে আলোচনা করব। তো মেইনলি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল যেটা বুঝি যে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ চলতি সম্পত্তি এবং চলতি দায় এই দুইটার পার্থক্যকে আমরা বলছি ওয়ার্কিং ক্যাপিটাল। মেইনলি এটাকে আমরা নিট ওয়ার্কিং ক্যাপিটাল বলে থাকি। এখানে একটা চিত্র দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিসকে বাদ দিয়ে দেওয়া আছে, দিয়ে বলা আছে ওয়ার্কিং ক্যাপিটাল। আরো ডিটেলসে আমরা যদি বলি তাহলে দেখো এইখানে ছোট একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ডিফারেন্স বিটুইন কোম্পানিজ কারেন্ট অ্যাসেট অ্যান্ড ইট কারেন্ট লাইবিলিটিস। মেইনলি কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে থাকি। ওয়ার্কিং ক্যাপিটাল দ্বারা একটা প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপ করা যায়। শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো এখানে যে বিষয়টা আছে যে কারেন্ট অ্যাসেট থেকে আমরা মাইনাস করেছি কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট অ্যাসেটের মধ্যে যে জিনিসগুলো আছে প্রপার্টি হতে পারে, ইনভেন্টরি হতে পারে, ক্যাশ হতে পারে, আর কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে দেখো ওয়েজ হতে পারে, রেন্ট হতে পারে, ইউটিলিটিস হতে পারে, ট্যাক্সেস হতে পারে। এই জিনিসগুলো মাইনাস করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালের মেইন যে ধারণা বা প্রধান যে ধারণা সেটা আমরা নিট ওয়ার্কিং ক্যাপিটাল বুঝে থাকি, গ্রস ওয়ার্কিং ক্যাপিটালকে নয়। আমরা কনসেপ্টে গিয়ে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাব। অর্থাৎ নিট ওয়ার্কিং ক্যাপিটাল সমান কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখবো এবার যে ওয়ার্কিং ক্যাপিটালের কি কি কনসেপ্ট রয়েছে, অর্থাৎ কোন কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা ওয়ার্কিং ক্যাপিটালকে ক্যালকুলেট করতে পারি বা কি অবস্থা। দেখো এখানে যেটা বলা আছে যে টু পসিবল ইন্টারপ্রিটেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপ্ট, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপ্টকে আমরা দুইটা পদ্ধতিতে বা সম্ভাব্য দুইটা পদ্ধতিতে ব্যাখ্যা করতে পারি। টু পসিবল ইন্টারপ্রিটেশন অর্থাৎ সম্ভাব্য দুইটা পদ্ধতিতে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপ্টটাকে ব্যাখ্যা করতে পারি। এটার একটা হচ্ছে দেখো ব্যালেন্স শিট কনসেপ্ট। ব্যালেন্স শিট কনসেপ্ট
আমরা জানি যে ব্যালেন্স শিটে আমরা চলতি সম্পত্তি এবং চলতি দায় দুটাই ইনক্লুড করে থাকি। তো এই ব্যালেন্স শিট কনসেপ্টটাও আমরা ডিটেলসে দেখব। এছাড়াও রয়েছে অপারেটিং সাইকেল কনসেপ্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই যাব ব্যালেন্স শিট কনসেপ্টে। যে ব্যালেন্স শিট কনসেপ্ট যেটাকে আমরা বলছি সেটাকে আমরা অনেক সময় কনভেনশনাল ব্যালেন্স শিট কনসেপ্টও বলে থাকি। অর্থাৎ আমরা জানি যে একটা প্রতিষ্ঠান তার ব্যালেন্স শিটে বা উদ্বর্তপত্রে চলতি সম্পত্তি এবং চলতি দায় এই দুইটাকেই উপস্থাপন করে। এই দুইটাকে কিভাবে উপস্থাপন করে বা যেভাবে উপস্থাপন করা হয় তার ভিত্তিতেই এই ব্যালেন্স শিট কনসেপ্টটা গড়ে উঠেছে। আসলে এই ব্যালেন্স শিট কনসেপ্টের মধ্যেও আবার দুইটা ভাগ রয়েছে। একটা হচ্ছে দেখো, দেয়ার আর টু ইন্টারপ্রিটেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল আন্ডার ব্যালেন্স শিট কনসেপ্ট। এই ব্যালেন্স শিট কনসেপ্টের মধ্যেও দুইটা ভাগ রয়েছে। একটা হচ্ছে মোট কার্যকরী মূলধন অর্থাৎ গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, আরেকটা হচ্ছে নিট ওয়ার্কিং ক্যাপিটাল বা নিট কার্যকরী মূলধন। এই গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল এবং নিট ওয়ার্কিং ক্যাপিটাল কি এইটা যদি আমরা জেনে যাই তাহলে আমরা ব্যালেন্স শিট কনসেপ্টটা ডিটেলসে বুঝতে পারবো। মেইনলি প্রিয় শিক্ষার্থী, এখানে যেটা বলা হচ্ছে যে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপ্ট, দেখো লক্ষ্য করো যে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপ্ট, গ্রস working capital concept refers to the firm total investment in current asset. টোটাল ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেট অর্থাৎ একটা ফার্মের কারেন্ট অ্যাসেটে কি পরিমাণ ইনভেস্টমেন্ট রয়েছে সেটাকে আমরা বলছি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ এখানে আমরা একটা কথা খুব স্পষ্ট বলতে পারি যে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট অ্যাসেট অফ দ্য ফার্ম। একটা ফার্মের টোটাল কারেন্ট অ্যাসেটকেই আমরা বলছি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। টোটাল কারেন্ট অ্যাসেটকে আমরা বলছি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। আই রিপিট, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট অ্যাসেট। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের টোটাল চলতি সম্পত্তিকেই আমরা মোট কার্যকরী মূলধন বলে অভিহিত করে থাকি। এখানে যেটা বলা হচ্ছে যে দেখো কারেন্ট অ্যাসেট, তাহলে কারেন্ট অ্যাসেট কোনগুলো? Current asset are the asset which can be converted into cash within an accounting year or operating cycle. অর্থাৎ আমরা বলছি কারেন্ট অ্যাসেট বলতে আমরা সেই সকল বিষয় বা সেই সকল সম্পত্তি বা কে বুঝি যেগুলো একটা অ্যাকাউন্টিং পিরিয়ড কিংবা একটা পরিচালনা চক্রের মধ্যেই ক্যাশে রূপান্তরিত হতে পারে। মেইনলি একটা অ্যাকাউন্টিং পিরিয়ড অর্থাৎ 1 বছর, সেটা হতে পারে 1 বছর, হতে পারে 6 মাস, অর্থাৎ অ্যাকাউন্টিং পিরিয়ড, ওই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যেই সেটা ক্যাশে রূপান্তর হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল ক্যাশ, শর্ট টার্ম সিকিউরিটিজ, ডেবিটর, অ্যাকাউন্ট রিসিভেবল অর বুক ডেপ্ট যেটা বলা হচ্ছে, এছাড়াও বিলস রিসিভেবল হতে পারে এবং স্টক বা ইনভেন্টরি হতে পারে, অর্থাৎ মজুত পণ্য হতে পারে, বিক্রয়যোগ্য সিকিউরিটিজ হতে পারে, দেনাদার হতে পারে, যেগুলোকে খুব তাড়াতাড়ি ক্যাশে রূপান্তর করা যায়। মোট কথা যেগুলোকে খুব তাড়াতাড়ি ক্যাশে রূপান্তর করা যায় সেগুলোই হচ্ছে কারেন্ট অ্যাসেট। আর একটা প্রতিষ্ঠান তার যে পরিমাণ মূলধন কারেন্ট অ্যাসেটের জন্য বিনিয়োগ করে বা বিনিয়োজিত রাখে তাকেই আমরা বলছি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। প্রিয় শিক্ষার্থী, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ফোকাস করে অপটিমাইজেশন অফ দ্য ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেট। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের কাম্য ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের কারেন্ট অ্যাসেটের জন্য এটা ফোকাস করে। এছাড়া ফাইন্যান্সিং অফ কারেন্ট অ্যাসেট, অর্থাৎ সবসময় গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ফোকাস করছে কারেন্ট অ্যাসেটের ওপর, নট কারেন্ট লাইবিলিটিস। তাহলে গ্রস ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে আমরা কোনো কারেন্ট লাইবিলিটিস এর কথা চিন্তা করব না, জাস্ট আমরা বলবো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, দ্যাট মিনস টোটাল কারেন্ট অ্যাসেট অফ এ ফার্ম। নিট ওয়ার্কিং ক্যাপিটাল, প্রিয় শিক্ষার্থী, আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আসলে নিট ওয়ার্কিং ক্যাপিটালকেই বুঝে থাকি। নিট ওয়ার্কিং ক্যাপিটাল রিফার্স দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস। তোমাদের হয়তো মনে থাকবে আমি কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের ডেফিনেশনেও বলেছিলাম যে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস। অর্থাৎ চলতি সম্পত্তি এবং চলতি দায়ের পার্থক্যকেই আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলে থাকি। অ্যাকচুয়ালি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলতে নেট ওয়ার্কিং ক্যাপিটাল এই ধারণাটাকেই বুঝে থাকি। তাহলে কারেন্ট লাইবিলিটিস কোনগুলো? কারেন্ট লাইবিলিটিস আর দোজ আইটেম বা দোজ ক্লেমস, অর্থাৎ ওই সকল দাবি বা ওই সকল আইটেম যারা আউটসাইডার মানে ক্লেম করে, অবশ্যই আউটসাইডার ক্লেম করে, হুইচ আর এক্সপেক্টেড টু ম্যাচিউর ফর পেমেন্ট উইথ অ্যান অ্যাকাউন্টিং ইয়ার অর ইনক্লুড ক্রেডিটর্স। এখানে বলা হচ্ছে যে কারেন্ট লাইবিলিটি যেগুলো সাধারণত একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে আউটসাইডাররা আমাদের কাছে ক্লেম করতে পারে।
কিংবা হতে পারে আমার অ্যাকাউন্টস পেয়েবল, বিলস পেয়েবল বা আউটস্ট্যান্ডিং এক্সপেন্স অর্থাৎ বকেয়া খরচ সমূহ। এই ধরনের বিষয়গুলোকে আমরা কারেন্ট লাইবিলিটিস বলবো, অর্থাৎ যেই সকল লাইবিলিটি বা যেই সকল দায়গুলো আমাদেরকে অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যেই পে করতে হবে বা পরিশোধ করতে হবে, সেগুলোকে আমরা কারেন্ট লাইবিলিটিস বলে থাকি। শিক্ষার্থী, এই নেট ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপ্ট আবার দুই প্রকার। একটা হচ্ছে পজিটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা হচ্ছে নেগেটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এই পজিটিভ ওয়ার্কিং ক্যাপিটাল আমরা বুঝতে পারছি যে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা বুঝতে পারছি দুটার পার্থক্য, অর্থাৎ কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিজ এর মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা পজিটিভ এবং নেগেটিভও বুঝতে পারছো। যখন একটা প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাসেট বেশি হবে তখন অবশ্যই পজিটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যাবে, আর যখন কারেন্ট লাইবিলিটিস বেশি হবে কারেন্ট অ্যাসেটের তুলনায় তখন কিন্তু নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যাবে। তাহলে আমরা যেটা বুঝলাম, আমাদের বেসিক কনসেপ্ট অফ ওয়ার্কিং ক্যাপিটালে গিয়ে আমরা দেখলাম যে মেইনলি ওয়ার্কিং ক্যাপিটালের কনসেপ্টকে আমরা দুইটা ভাগে ইন্টারপ্রিট করতে পারি বা দুইটা পদ্ধতিতে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে ব্যালেন্স শিট কনসেপ্ট আর একটা হচ্ছে অপারেটিং সাইকেল কনসেপ্ট। এই ব্যালেন্স শিট কনসেপ্টটার মধ্যে আবার দুইটা ভাগ রয়েছে। একটা হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপ্ট, যেটাকে আমরা বলছি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকাল টু টোটাল কারেন্ট অ্যাসেট। আরেকটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপ্ট, যেটাকে আমরা বলছি ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস। এই নেট ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা আবার দুইটা পোর্শনে ভাগ করছি, একটা পজিটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল আরেকটা নেগেটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। প্রিয় শিক্ষার্থী, আমরা ওয়ার্কিং ক্যাপিটালের টাইপস বা শ্রেণীবিভাগ দেখিয়েছি, সেখানেও এই জিনিসটা আরো ডিটেলসে আমরা পেয়ে যাব। নেক্সট আমরা যেটা বলছি যে তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল ফোকাস করে কিসের উপর? আমরা একটু আগে দেখলাম যে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ফোকাস করছে মেইনলি কারেন্ট অ্যাসেটের উপর। এখানে নেট ওয়ার্কিং ক্যাপিটালটা ফোকাস করছে কিন্তু লিকুইডিটি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের তারল্য কি অবস্থা। একটা প্রতিষ্ঠানে যদি তারল্যতা বিবেচনা করতে হয় বা একটা প্রতিষ্ঠানের সামর্থ্য বা দুর্বলতা চিন্তা করতে হয়, তাহলে অবশ্যই আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটালের উপর ফোকাস করতে হবে। এবং শর্ট টার্ম লং টার্ম ফাইন্যান্সিং এর যদি মিক্স আমরা করতে চাই ঠিক মতো, তাহলে আমাদেরকে নেট ওয়ার্কিং ক্যাপিটালের উপর ফোকাস করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এইবারে আমরা যেটা যাব সেটা হচ্ছে অপারেটিং সাইকেল কনসেপ্ট, অর্থাৎ পরিচালনা চক্র বা আবর্তন ধারণা। এই অপারেটিং সাইকেল, সাইকেল মানে তো আমরা বুঝি যেটা ঘুরে সেইটা, তাহলে আমরা এইটাতে আসলে কি, আমরা জানি যে একটা প্রতিষ্ঠান বিভিন্ন প্রকার হয়ে থাকে, হতে পারে সেটা উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে পারে, অনুৎপাদনকারী প্রতিষ্ঠান হতে পারে, এছাড়াও সেবাদানকারী প্রতিষ্ঠান হতে পারে। তো এই অপারেটিং সাইকেল কনসেপ্ট যেটা বলা হচ্ছে যে কোনো উৎপাদনকারী বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের উৎপাদন এবং ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যাবলী বারবার ঘটে থাকে, অর্থাৎ একবার না, এটা বারবার ঘটে থাকে। আমরা প্রথমে একবার কি করছি, কাঁচামাল ক্রয় করছি, তারপর কি করছি, কাঁচামাল হতে আমরা প্রোডাকশন করছি, প্রোডাকশনের আমাদের ওয়ার্কিং প্রসেস আসছে, তারপর ওয়ার্কিং প্রসেসটা আবার ফিনিশ গুডে পরিণত হচ্ছে, সেটাকে আমরা আবার বিক্রি করছি। বিক্রি করার মাধ্যমে আমরা ক্যাশে বিক্রি করতে পারি, আবার ধারেও বিক্রি করতে পারি। যদি আমরা ক্যাশে বিক্রি করি তাহলে আমাদের ক্যাশ আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি, ধারে বিক্রি করলে আমাদের দেনাদার সৃষ্টি হচ্ছে বা ডেটর সৃষ্টি হচ্ছে, এই ডেটর থেকে আমরা আবার টাকা কালেকশন করছি। তো এই অপারেটিং সাইকেল দেখো, যেটা বলা হচ্ছে যে অপারেটিং সাইকেল ইজ দ্য টাইম ডিউরেশন রিকোয়ার্ড টু কনভার্ট সেলস আফটার কনভার্সেশন অফ রিসোর্স ইনটু ইনভেন্টরিজ ইনটু ক্যাশ। দোজ অপারেটিং সাইকেল অফ এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইনভলভ 3 ফেজ। এখানে যেটা বলা হচ্ছে যে অপারেটিং সাইকেল একটা ডিউরেশন বা একটা টাইম, যেটা সেল থেকে শুরু করে বা ইনভেন্টরি থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট এবং ফিনিশ প্রোডাক্ট সেল করে ক্যাশ রূপান্তর হওয়ার যে টাইম ডিউরেশনটা, অর্থাৎ আমরা যদি বলি র ম্যাটেরিয়াল থেকে আমরা প্রথমে কি করি, আমাদের ক্যাশ দ্বারা আমরা র ম্যাটেরিয়াল ক্রয় করি অ্যাজ এ উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমরা যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় বা তাহলে আমরা কি করব, আমরা প্রথমত কি করব, আমাদের ক্যাশ দ্বারা র ম্যাটেরিয়াল ক্রয় করব এবং র ম্যাটেরিয়ালের মাধ্যমে আমরা লেবার ইউজ করে আমরা প্রোডাকশন করব, প্রোডাকশনের পরে সেগুলো ফিনিশ গুডে পরিণত হবে এবং সেল করব, সেল করার পরে আবার ক্যাশ আসবে, সেটা আবার ঘুরবে, এই সাইকেলটা আবার ঘুরতে থাকবে। আমাদের কাছে যখন আবার ক্যাশ আসবে আমরা আবারও কিন্তু র ম্যাটেরিয়াল ক্রয় করব। তো এই যে টাইম ডিউরেশন, অর্থাৎ আমাদের এই ক্যাশের বহিঃপ্রবাহ থেকে ক্যাশের আন্তঃপ্রবাহ হতে যে টাইম ডিউরেশনটা, এটাকে আমরা বলছি অপারেটিং সাইকেল। আর এখানে আরেকটা জিনিস যেটা বোঝানো হচ্ছে শিক্ষার্থী, দেখো একটা অপারেটিং সাইকেল সাধারণত 3টা বিষয়ের উপর নির্ভর করে বা 3টা বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। প্রথমটা যেটা অ্যাকুইজিশন অফ রিসোর্স,
অর্থাৎ রিসোর্স বা সম্পদের অর্জন যেটা, সাচ এজ র ম্যাটেরিয়াল, লেবার, পাওয়ার অ্যান্ড ফুয়েল অ্যাটসেট্রা। এই বিভিন্ন বিষয়গুলো আমাদেরকে অ্যাকুইজ করতে হয়। এগুলো অ্যাকুইজ করতে গিয়ে আমাদের কিন্তু ক্যাশের আউটফ্লো হয়ে যায় বা বহিঃপ্রবাহ হয়ে যায়। নেক্সট হচ্ছে ম্যানুফ্যাকচার অফ দ্য প্রোডাক্ট। এই জিনিসগুলো ক্রয় করে শুধু আমরা রেখে দিই না, আমরা র ম্যাটেরিয়াল, লেবার, পাওয়ার, ফুয়েল এগুলো ইউজ করে কি করি, আমরা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ে যাই। দেখো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং মধ্যে কি আছে, হুইচ ইনক্লুড কনভার্সেশন অফ র ম্যাটেরিয়াল ইনটু ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনটু ফিনিশ গুড। অর্থাৎ এটা রূপান্তর করে কিসে, ওয়ার্ক ইন প্রোগ্রেসে, এবং ওয়ার্কিং প্রোগ্রেস থেকে ফিনিশ গুড বা চূড়ান্ত দ্রব্যে। তো এই ম্যানুফ্যাকচারিং অফ দ্য প্রোডাক্ট, তারপরের কাজটা কি, তারপরের কাজটা সেল অফ দ্য প্রোডাক্ট, আইদার ফর ক্যাশ অর ক্রেডিট। আমরা দুইটা পদ্ধতিতে সেল করতে পারি, একটা হয় ক্যাশ নয়তো ক্রেডিট বা ধারে। যদি আমরা ক্রেডিট সেল করি বা ধারে বিক্রয় করি তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়। এই অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমরা আবার কালেকশন করি, আবার ক্যাশ পেয়ে যাই। সেই ক্যাশ দিয়ে আমরা আবার চক্রটা আমাদের ঘুরছে, তাহলে সেটাকে আমরা বলি অপারেটিং সাইকেল। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে অপারেটিং সাইকেল অ্যাকচুয়ালি কি বলছে। আমাদের এখানে যে জিনিসগুলো আছে দেখো, প্রথমে আমরা বলছি যে ক্যাশ অর্থাৎ পারচেস ইনভেন্টরি ফ্রম ভেন্ডর। আমরা ভেন্ডরের কাছ থেকে কি, দ্য কোম্পানি পারচেস ইনভেন্টরি ফ্রম ভেন্ডর বা সাপ্লায়ার বা হোলসেলার। অর্থাৎ একটা কোম্পানি ভেন্ডর বা সাপ্লায়ার বা হোলসেলারের কাছ থেকে ইনভেন্টরি ক্রয় করছে। এই যে ইনভেন্টরি ক্রয় করলাম, যেটা আমরা পারচেস করছি, আমাদের ক্যাশের আউটফ্লো হয়ে যাচ্ছে। ইনভেন্টরি ক্রয় করার পর আমরা কি করছি, দ্য কোম্পানি দেন সেল টু দ্য ইনভেন্টরি টু দ্য কাস্টমার। ইনভেন্টরি কাস্টমারের কাছে সেল করতে পারে। অর্থাৎ আমরা যদি এটা ডিরেক্ট বলি যে প্রোডাকশনে যাবে না সেই কোম্পানি, অনুৎপাদনকারী প্রতিষ্ঠান, তাহলে সেই ইনভেন্টরি কি করছে, আবার তারা সেল করে দিচ্ছে কাদের কাছে, কাস্টমারের কাছে। কাস্টমারের কাছে সেল করার পরে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল ক্রিয়েশন হচ্ছে, যে সেল দ্য ইনভেন্টরি। 2 নাম্বার, ফার্স্ট আমরা কি করছি, পারচেস ইনভেন্টরি, সেকেন্ড আমরা সেল দ্য ইনভেন্টরি। তাহলে আমাদের ক্রিয়েশন হচ্ছে কি, অ্যাকাউন্ট রিসিভেবল। তারপর আমরা কালেক্ট ক্যাশ ফ্রম দ্য কাস্টমার, আমরা কাস্টমারের কাছ থেকে ক্যাশ কালেক্ট করছি। এটা দেখো, এটা আবার ঘুরবে, ক্যাশ দিয়ে আমরা ইনভেন্টরি করব, ইনভেন্টরি থেকে আমরা আবার সেল করব, সেল করে অ্যাকাউন্ট রিসিভেবল, আবার ক্যাশ। এই যে ঘূর্ণায়মান যে চক্র, এটাকে আমরা বলছি অপারেটিং সাইকেল। তাহলে অপারেটিং সাইকেলের মধ্যে আমাদের মেইনলি ফেজ আছে 3টা। আমরা প্রথমত পারচেস ইনভেন্টরি করছি, তারপর আমরা প্রোডাকশনে যাচ্ছি, নেক্সট আমরা সেল করছি। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও আমরা অপারেটিং সাইকেলের আরো একটা জিনিস দেখিয়েছি। এখানে দুইটা পিরিয়ড দেখিয়েছি, আমরা অপারেটিং সাইকেলকে দুইটা পিরিয়ডে ভাগ করে দিয়েছি, একটা হোল্ডিং পিরিয়ড, একটা কালেকশন পিরিয়ড। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের অপারেটিং সাইকেল আমরা বলেছি যে টাইম ডিউরেশন বোঝানো হয়, অর্থাৎ নগদ টাকার বহিঃপ্রবাহ থেকে আবার আন্তঃপ্রবাহ পর্যন্ত আসার জন্য যে টাইম ডিউরেশনটা, সেই টাইম ডিউরেশনটাকে অপারেটিং সাইকেল বলা হচ্ছে। তো এইখানে দেখো অপারেটিং সাইকেলকে দুইটা পোর্শনে ভাগ করে দিয়েছি আমরা। একটা হচ্ছে আমাদের হোল্ডিং পিরিয়ড, অর্থাৎ যে পিরিয়ডে আমাদের ধরে রাখা লাগছে আমাদের ক্যাশটাকে। দেখো পারচেস গুডস অর র ম্যাটেরিয়াল, আমরা প্রথমে কি করছি, গুড অর র ম্যাটেরিয়াল পারচেস করছি। তারপর প্রডিউস গুডস অর সার্ভিস ফর সেল, তারপর আমরা কি করছি, সার্ভিস কিংবা প্রোডাক্ট যাই হোক না কেন সেটাকে আমরা প্রোডাকশনে যাচ্ছি। এই সময়টা কিন্তু আমাদের হোল্ডিং থাকছে, আমাদের কাছে ক্যাপিটাল হোল্ড করছে। নেক্সট আমাদের কালেকশন পিরিয়ড, কালেকশন পিরিয়ডে কি করছি, আমরা সেল করছি এবং সেল থেকে কি করছি, কালেক্ট ক্যাশ ফ্রম কাস্টমার, কাস্টমারের কাছ থেকে কালেক্ট করছি। মোট কথা আমাদের এই জিনিসটা চক্রাকারে আবর্তিত হচ্ছে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠানের যে কার্যক্রম, সেই কার্যক্রমটা চক্রাকারে আবর্তিত হচ্ছে, এই জন্য এটা অপারেটিং সাইকেল বা পরিচালনা চক্র। প্রিয় শিক্ষার্থী, তো আশা করি তোমরা এই পরিচালনা চক্রটা কি সেটা বুঝতে পারছো, বা পরিচালনা চক্র কনসেপ্ট কি সেটা বুঝতে পেরেছো। নেক্সট আমাদের আরেকটু ডিটেলসে বলা আছে যে আমাদের গ্রস অপারেটিং সাইকেল বলতে আসলে আমরা কি বুঝে থাকি, আর নিট মানে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য এটা কি। দেখো গ্রস ওয়ার্কিং বা গ্রস অপারেটিং সাইকেলে দেখো প্রথমে আছে RMCP, যেটাকে আমরা বলছি র ম্যাটেরিয়াল কনভার্সেশন পিরিয়ড। অর্থাৎ কনভার্সন পিরিয়ড র ম্যাটেরিয়াল, তারপরে বলা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, তারপর ফিনিশ গুড, তারপর রিসিভেবল থেকে ক্যাশে। অর্থাৎ প্রথমে আমরা যাচ্ছি যে র ম্যাটেরিয়ালকে আমরা কি করব, WIP তে রূপান্তর করব। WIP কে আমরা কিসে রূপান্তর করব, চূড়ান্ত পণ্য বা ফিনিশ গুডসে। তারপর ফিনিশ গুডসকে আমরা কি করব, সেল করব। সেল করার ফলে আমাদের রিসিভেবল ক্রিয়েট হবে বা ক্যাশ ক্রিয়েট হবে। এই হচ্ছে মেইনলি অপারেটিং সাইকেল। এইবারে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। অপারেটিং সাইকেল গেল, এবার আমরা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে সাইকেল বলতে চক্রাকারে যেটা আবর্তিত হয়, একটু আগে আমরা দেখেছি, ওই জিনিসটাকে
আর একটু ডিটেলসে আমরা দেখব যে কার্যকরী মূলধন চক্রটা কি। আসলে আমরা জানি যে একটা প্রতিষ্ঠান স্থায়ী মূলধন ব্যতীত ব্যবসায়ের কার্য পরিচালনা করার জন্য অন্য অনেক মূলধনের প্রয়োজন পড়ে। মেইনলি একটা প্রতিষ্ঠানে দুই ধরনের মূলধনের প্রয়োজন পড়ে, একটা স্থায়ী আর একটা হচ্ছে চলতি। তো প্রতিষ্ঠান ব্যবসা কার্য পরিচালনার জন্য স্থায়ী মূলধন ব্যতীত অন্যান্য যে সকল মূলধনের প্রয়োজন হয় তাকে আমরা বলছি কি ওয়ার্কিং ক্যাপিটাল বা চলতি মূলধন। বা আরো ভালোভাবে আমরা যেটা বলেছি যে প্রতিদিনের ব্যয় নির্বাহ করার জন্য একটা প্রতিষ্ঠানের যে ধরনের মূলধন প্রয়োজন হয় তাকে আমরা বলে থাকি চলতি মূলধন। এখন কোনো প্রতিষ্ঠান নগদ অর্থ দিয়ে, আমরা একটু আগেও বলেছি যে প্রথমে ইনভেন্টরি বা র মেটেরিয়াল ক্রয় করে এবং সেটাকে ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুড, সেল, ডেটর এবং ক্যাশে রূপান্তর হয়। এই যে এটাকেই আমরা বলছি কার্যকরী বা চলতি মূলধন চক্র। অর্থাৎ প্রতিষ্ঠানের মূলধনগুলো কি কাজে ইউজ হচ্ছে, যেটা এক বছরের মধ্যেই আবার ক্যাশে রূপান্তর হয়ে যাচ্ছে। এই ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল যেটা, এটা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন রকম হয়। আমি এখানে একটা প্রতিষ্ঠানের জন্য দেখিয়েছি, অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য দেখিয়েছি। একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল সাধারণত এরকম হয়ে থাকে, অর্থাৎ প্রথমত র ম্যাটেরিয়াল হয়ে থাকে, মানে পারচেস করা হয়ে থাকে, তারপর ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুড, সেল, ডেটর এবং ক্যাশ। কিন্তু যদি আমরা বলি একটা অনুৎপাদনকারী প্রতিষ্ঠান, তাহলে কি হবে? অর্থাৎ অনুৎপাদনকারী প্রতিষ্ঠান তো র ম্যাটেরিয়াল ক্রয় করবে না, তারা ফিনিশ গুড ক্রয় করবে। অর্থাৎ তারা শুরু করবে কোথা থেকে? তারা শুরু করবে উৎপাদিত পণ্য বিক্রয় দেনাদার, অর্থাৎ তারা শুরু করবে কিন্তু তাদের ফিনিশ গুড থেকে। এই ফিনিশ গুড তারা ক্রয় করবে, ক্যাশের বহিঃপ্রবাহ ঘটবে, তারপর তারা সেটা আবার সেল করবে, তারপর ডেটর সৃষ্টি হবে, আবার ক্যাশ দিয়ে কি করবে? ফিনিশ গুড ক্রয় করবে। অর্থাৎ একটা অনুৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই চক্রটা এই চারটার মধ্যেই সীমিত থাকবে বা ঘুরবে। অর্থাৎ ক্যাশ দিয়ে তারা ফিনিশ গুড ক্রয় করবে, সেটাকে আবার সেল করে, আবার ডেটর, আবার ক্যাশ। আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো আমরা বুঝতে পারছি এটা এইভাবে ঘূর্ণায়নবান, বা এখান থেকে শুরু করলে ক্যাশ থেকে র ম্যাটেরিয়াল, আবার থেকে ক্যাশ। আর যদি আমরা কোনো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমরা বলবো, বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমরা বলবো তারা লোন দিয়ে থাকে এবং লোনের কিস্তি তারা পরিশোধ করে থাকে। তাদের দুইটা পর্যায়ে, অর্থাৎ তারা দেনাদার ক্রিয়েট করে এবং দেনাদারের কাছ থেকে নগদ পেয়ে থাকে। এই ছিল আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের চলতি মূলধনের যে নির্ধারকগুলো আছে, অর্থাৎ কি কি জিনিস দ্বারা একটা প্রতিষ্ঠানের চলতি মূলধন নির্ধারিত হয়ে থাকে সেটা আমরা একটু দেখব। অনেকগুলো পয়েন্ট আমি এখানে আউট করেছি, বা অনেক পয়েন্ট আউট করেছি। তোমরা যদি বই খুলো তাহলে আরো অনেক পয়েন্ট পাবে যে একটা প্রতিষ্ঠানের চলতি মূলধনের মানে কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল যে জিনিসটা সেটা হচ্ছে নেচার অর ক্যারেক্টার অফ বিজনেস। এখানে যেটা বলা হয়েছে যে একটা প্রতিষ্ঠানের ব্যবসায়ের প্রকৃতি কি রকম, কি ধরনের ব্যবসা পরিচালিত হয়, তার উপর ডিপেন্ড করে প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটাল। উদাহরণস্বরূপ আমরা যদি বলতে পারি যে একটা উৎপাদনমুখী যদি প্রতিষ্ঠান হয় তাহলে তার চলতি মূলধনের প্রয়োজন একরকম, যদি একটা সেবামূলক প্রতিষ্ঠান হয় তাহলে তার জন্য কোনো চলতি মূলধনের খুব একটা প্রয়োজন নাই। সেই জন্য আমরা বলতে পারি যে ব্যবসায়ীর প্রকৃতির ওপর চলতি মূলধন নির্ভর করে। তারপর সাইজ অফ বিজনেস, অর্থাৎ ব্যবসায়ের আকারের উপরও কিন্তু চলতি মূলধন ডিপেন্ড করে। এগুলো তোমরা বুঝতে পারবে, অর্থ ব্যবসার আকার যত বেশি হবে চলতি মূলধন তত বেশি লাগবে। প্রোডাকশন পলিসি, একটা প্রতিষ্ঠানের প্রোডাকশন নীতিটা কিরকম? একটা প্রতিষ্ঠান কি প্রোডাকশন নীতিতে স্থির, অর্থাৎ তারা কি ফিক্সড, নাকি তারা ফ্লাকচুয়েট করে? তারা কি ডিমান্ডের উপর ডিপেন্ড করে প্রোডাকশন করে, নাকি তারা অল টাইম সমপরিমাণ প্রোডাকশন করে? এটার উপর ডিপেন্ড করে চলতি মূলধন। যদি তারা প্রোডাকশনে স্থির থাকে তাহলে কিন্তু তাদের চলতি মূলধন বেশি প্রয়োজন, আর যদি তারা তাদের প্রোডাকশন পলিসি ফ্লাকচুয়েট করে তাহলে তাদের খুব বেশি মূলধন প্রয়োজন নেই। তারপর লেন্থ অফ দ্য প্রোডাকশন সাইকেল, তাদের প্রোডাকশন সাইকেলের দৈর্ঘ্য কতটা, অর্থাৎ তারা আজকে ইনভেন্টরি ক্রয় করলো, তারা ফিনিশ গুড কতদিন পর্যন্ত দিতে পারবে, তাদের প্রোডাকশন সাইকেল অর্থাৎ প্রোডাকশন চক্রটা কতদিন পর্যন্ত স্টে করবে। যদি তাদের প্রোডাকশন সাইকেল বেশি হয় তাহলে চলতি মূলধন বেশি প্রয়োজন, আর প্রোডাকশন সাইকেল কম হলে চলতি মূলধন কম প্রয়োজন। তারপর সিজনাল ভেরিয়েশন, অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের সিজনালি ডিমান্ড ভেরিয়েট করে বা ডিমান্ডের ভেরিয়েশন চেঞ্জ হয়, তখন সেই সকল প্রতিষ্ঠানের জন্য হয়তো সেই সিজনে বেশি পরিমাণ চলতি মূলধন লাগবে, অন্য সিজনে হয়তো কম। তারপর ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, যেটা আমরা বললাম যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা কিরকম, অর্থাৎ আমি দেনাদারের কাছ থেকে কত তাড়াতাড়ি পরিমাণ টাকা নিতে পারছি সেটার উপর ডিপেন্ড করবে আমার প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটাল কতটা আমাকে ইনভেস্ট করতে হবে। রেট অফ স্টক টার্নওভার ক্রেডিট পলিসি, অর্থাৎ আমি কিভাবে ধার দিচ্ছি
বিজনেস সাইকেল, রেট অফ গ্রোথ অফ বিজনেস, প্রাইস লেভেল চেঞ্জ, এই বিভিন্ন বিষয়গুলোর উপর কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ডিপেন্ড করে। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে তোমাদেরকে 11টা পয়েন্ট দিয়েছি। আমি জানি যে তোমাদের কাছে যে বইগুলো আছে এই বইগুলো যদি তোমরা খোলো এর চেয়েও আরো অনেক বেশি পয়েন্ট তোমরা পাবে, এবং তোমরা যদি নিজেরাও চিন্তা করো যে একটা প্রতিষ্ঠানের এই চলতি মূলধন কোন কোন বিষয়গুলোর উপর ডিপেন্ড করতে পারে, কোন কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য চলতি মূলধন বেশি লাগে বা কি কাজের জন্য চলতি মূলধন বেশি লাগে বা কোনটার জন্য কম, সেটা তোমরা হয়তো চিন্তা করলেও বের করতে পারবে। এবারে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল বা টাইপস অফ ওয়ার্কিং ক্যাপিটাল। প্রিয় শিক্ষার্থী, আমি এটাতে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি এটার অনেকগুলো জিনিসই আমি আলোচনা করে ফেলেছি, তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে। অন দ্য বেসিস অফ কনসেপ্ট, অন দ্য বেসিস অফ টাইম, আমরা কনসেপ্টের ভিত্তিতে কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। আমরা বলেছি বেসিক কনসেপ্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালের বেসিক কনসেপ্ট যখন আমরা আলোচনা করেছি তখন কিন্তু আমরা এই বিষয়টা অর্থাৎ পুরোটাই আলোচনা করে ফেলেছি। তারপরে আমরা একটু দেখে নিব গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, নেট ওয়ার্কিং ক্যাপিটাল। শিক্ষার্থী, তোমাদের কি মনে আছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইজিক্যাল টু কি? গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইজিক্যাল টু কারেন্ট অ্যাসেট। নেক্সট কি? নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল ইজিক্যাল টু কি? নেট ওয়ার্কিং ক্যাপিটাল ইজিক্যাল টু কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটিস। তারপরে আছে কি? অন দ্য বেসিস অফ টাইম, পার্মানেন্ট এবং টেম্পোরারি, অর্থাৎ স্থায়ী এবং পরিবর্তনশীল। স্থায়ী চলতি মূলধন এবং পরিবর্তনশীল চলতি মূলধন। এই স্থায়ী চলতি মূলধন এবং পরিবর্তনশীল চলতি মূলধন এই বিষয়ে তোমাদেরকে একটু ব্যাপক ধারণা তোমাদের দরকার, কারণ এটার উপর ডিপেন্ড করবে তোমাদের স্ট্র্যাটেজি, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল স্ট্র্যাটেজি বা ওয়ার্কিং ক্যাপিটাল পলিসি, এই জিনিসটার উপর ডিপেন্ড করবে। তো আমি প্রথমেই দেখে নিই আমরা পুরো শ্রেণী বিভাগটা, তারপর আমরা আলোচনা করে দিচ্ছি। আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল জানি যে পজিটিভ হতে পারে এবং নেগেটিভ হতে পারে। পার্মানেন্টটা হতে পারে রেগুলার এবং রিজার্ভ, আর টেম্পোরারিটা হতে পারে তোমার সিজনাল এবং স্পেশাল। প্রিয় শিক্ষার্থী দেখো, পার্মানেন্টটা রেগুলার বা নিয়মিত হতে পারে এবং সংরক্ষিত হতে পারে, আর ভেরিয়েবলটা হতে পারে সিজনাল হতে পারে এবং স্পেশাল হতে পারে। এই কাইন্ডস এর মধ্যে আমি মেইনলি তোমাদের জন্য আলোচনা করব পার্মানেন্ট এবং টেম্পোরারি, আর সিজনাল স্পেশাল এগুলো একটু নিয়ে কথা বলবো। তো শিক্ষার্থী দেখো, আমরা কিন্তু বেসিস অফ কনসেপ্টের বেসিসে আগেই আলোচনা করে ফেলেছি। পার্মানেন্ট অর ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি? এ মিনিমাম লেভেল অফ কারেন্ট অ্যাসেট, অর্থাৎ কারেন্ট অ্যাসেটের একটা সর্বনিম্ন লেভেল হুইচ ইজ কন্টিনিউয়াসলি রিকোয়ার্ড বাই এ ফার্ম টু ক্যারি অন ইটস বিজনেস অপারেশন ইজ রেফারেড টু অ্যাজ পার্মানেন্ট অর ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল। যেটা বলা হচ্ছে যে পার্মানেন্ট বা স্থায়ী চলতি মূলধন, কথাটা চিন্তা করো, স্থায়ী চলতি মূলধন বা স্থায়ী কার্যকরী মূলধন বলতে আমরা কারেন্ট অ্যাসেটের ওই স্তরকে বুঝে থাকি যেটা কি করা হয়, একটা প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত তার অপারেশন বা কার্যক্রম চালাবে ততদিন পর্যন্ত এটা অবশ্যই প্রয়োজন। অর্থাৎ একটা প্রতিষ্ঠান তার উৎপাদন চালু রাখার জন্য স্থায়ী সম্পদের বা কার্যকরী ব্যবহারের জন্য চলতি মূলধনের যে অংশ ব্যবহার করা হয় সেটাকে আমরা বলছি স্থায়ী চলতি মূলধন। একটা প্রতিষ্ঠান যদি বিলোপ সাধিত না হয় তাহলে কিন্তু এই ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল কখনোই প্রত্যাবর্তন করা যায় না। অর্থাৎ একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য মিনিমাম যে সকল কারেন্ট অ্যাসেটগুলো প্রয়োজন সেগুলোকে আমরা বলছি, অর্থাৎ যেগুলো কন্টিনিউয়াসলি দরকার একটা ফার্ম ক্যারি করার জন্য বা একটা ফার্মের কাজকর্ম পরিচালনার জন্য যেগুলো অবশ্যই দরকার, যেগুলো প্রত্যাবর্তন করার সুযোগ নাই, সেগুলোকে আমরা বলছি পার্মানেন্ট অর ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ফ্লাকচুয়েটিং বা ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল কোনগুলো? The extra working capital needed to support the changing production and sales activities of the firm referred as fluctuating or variable working capital. অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে সময় পরিবর্তনের সাথে সাথে বা একটা প্রতিষ্ঠানের চাহিদা পরিবর্তনের সাথে সাথে বা একটা প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিস চেঞ্জের সাথে সাথে তাদের যেটুকু ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হয় সেটাকে আমরা বলছি ফ্লাকচুয়েটিং ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে বা পণ্যের চাহিদা আর পরিবর্তনের সাথে বা বিভিন্ন সময়ে পণ্যের চাহিদা হ্রাস বৃদ্ধির সাথে যে প্রতিষ্ঠানের যে সকল ওয়ার্কিং ক্যাপিটাল ফ্ল্যাকচুয়েট করে বা ওঠানামা করে সেটাকে আমরা বলছি পরিবর্তনশীল ওয়ার্কিং ক্যাপিটাল বা পরিবর্তনশীল চলতি মূলধন। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের তেজি ভাব থাকতে পারে বা মন্দা ভাব থাকতে পারে। যখন তেজি ভাব
থাকে তখন হয়তো বেশি পরিমাণ দরকার হয়, যখন মন্দাভাব থাকে তখন হয়তো কম পরিমাণ দরকার হয়। অর্থাৎ চলতি মূলধনের একটা নির্দিষ্ট অংশ থাকে যা মানে এই সকল অবস্থার প্রেক্ষিতে এটা চেঞ্জ করা যায় বা এটা উঠানামা করে, অর্থাৎ ফ্ল্যাকচুয়েট করে, সেটাকে আমরা বলছি ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা চিত্র দেওয়া আছে, তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এইখানে আমাদের যে রেখাগুলো দেখানো আছে, এখানে আমরা দেখিয়েছি অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ কি পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল রাখছে। এখানে আমরা টাইম দিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীর টাইম আমরা ধরে নিলাম যে এটা হয়তো জানুয়ারি মাস, এটা ফেব্রুয়ারি মাস, এটা মার্চ, এটা মে, এটা এপ্রিল, এইভাবে। এখন আমাদের দেখো এই জানুয়ারি থেকে ডিসেম্বর যদি আমরা একটা অ্যাকাউন্টিং পিরিয়ড ধরি, তাহলে এই যে এই রেখাটা যেটা আমাদের পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল বা ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল, এটার কোনো চেঞ্জ নাই। অর্থাৎ আমি যদি আমার প্রতিষ্ঠানকে চালিয়ে রাখতে চাই বা আমার প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখতে চাই, তাহলে আমাদের এই ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল বা পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল অবশ্যই রাখতে হবে। যতক্ষণ না আমি আমার প্রতিষ্ঠানের কার্যক্রম শেষ করে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই ওয়ার্কিং ক্যাপিটালকে আমি প্রত্যাবর্তন করতে পারবো না। কিন্তু আমার সময়ের পরিপ্রেক্ষিতে, আমার প্রোডাকশন বা আমার পণ্যের ডিমান্ডের পরিপ্রেক্ষিতে আমার জানুয়ারিতে হয়তো দেখা যাচ্ছে আমার এই যে ভেরিয়েবল ওয়ার্কিং ক্যাপিটাল এইটুকু, সেইটা আমার এপ্রিলে এসে এতটা বেড়ে গেছে, আবার দেখো জুনে এসে এতটা কমে গেছে, আবার যে আমার হয়তো নভেম্বরে এতটা বেড়ে গেছে। অর্থাৎ দেখো এই যে এই জিনিসটা ফ্ল্যাকচুয়েট করছে, অর্থাৎ কখনো বাড়ছে কখনো কমছে, সময়ের পরিপ্রেক্ষিতে বা পণ্যের চাহিদার পরিপ্রেক্ষিতে বা ব্যবসায়ের যে ওঠানামা বা ব্যবসায়ের তেজিভাব মন্দাভাব, এটার পরিপ্রেক্ষিতে এই যে ওয়ার্কিং ক্যাপিটালটা ফ্ল্যাকচুয়েট করছে, এটাকে আমরা বলছি টেম্পোরারি অর ফ্ল্যাকচুয়েটিং ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ সময়ের প্রেক্ষিতে বা অবস্থার প্রেক্ষিতে যেটা ফ্ল্যাকচুয়েট করে সেটাকে আমরা বলছি টেম্পোরারি। আর যেটা ফ্ল্যাকচুয়েটের কোনো সুযোগ নেই, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত থাকার সঙ্গে সঙ্গে এই ওয়ার্কিং ক্যাপিটাল প্রত্যাবর্তনের সুযোগ নেই, সেটাকে আমরা বলছি ফিক্সড ওয়ার্কিং ক্যাপিটাল। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে আর একটা টপিকস নিয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে ডেঞ্জার টু লিটিল অর টু মাস ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যদি খুব ওয়ার্কিং ক্যাপিটাল কমে যায় কিংবা ওয়ার্কিং ক্যাপিটাল খুব বেশি বেড়ে যায়, তাহলে কি ধরনের বিপদ আসতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। তো এখানে যেটা বলা হচ্ছে দেখো, ডিসঅ্যাডভান্টেজ অফ রিডান্ডেন্ট অর এক্সেসিভ ওয়ার্কিং ক্যাপিটাল। এই প্রশ্নটা তোমাদের বিভিন্নভাবে হতে পারে। অনেক সময় হতে পারে যে অতিরিক্ত চলতি মূলধনের অসুবিধা বলো, তাহলেও আমরা কিন্তু এই প্রশ্নটা, অর্থাৎ আমরা প্রতিষ্ঠানের ডেঞ্জার লেভেলটা যদি চিন্তা করতে যাই, তাহলে অতিরিক্ত মূলধনও প্রয়োজন নেই, আবার কম মূলধনও প্রয়োজন নেই। অর্থাৎ কার্যকরী মূলধনের একটা কাম্য সীমা থাকতে হবে। আর এই কাম্য সীমা না থাকলে কিন্তু প্রতিষ্ঠানের জন্য অবশ্যই বিপজ্জনক অবস্থা আসবে। তো আমরা প্রথমে এই প্রশ্নটাকে বিভিন্ন আলোকে আলোচনা করতে পারি। আমরা প্রথমে দেখিয়েছি যে আমাদের অতিরিক্ত মূলধন যদি থাকে তাহলে কি ধরনের সমস্যা থাকতে পারে। অতিরিক্ত মূলধন থাকলে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমে আছে আইডল ফান্ড, অর্থাৎ অলস ফান্ড আমাদের পড়ে থাকছে, যেটা আর দ্বারা আমরা কোনো প্রফিট আর্ন করতে পারছি না। তারপর লিডস টু আননেসেসারি পারচেজ, হয়তো আমরা অপ্রয়োজনীয় মজুদ ক্রয় করে নিচ্ছি, র মেটেরিয়াল ক্রয় করে নিচ্ছি, যেটা আমাদের গুদামে রাখার জন্য আরো বেশি ব্যয় বেড়ে যাচ্ছে। যেহেতু আমাদের হাতে ওয়ার্কিং ক্যাপিটাল বেশি আছে, সুতরাং আমরা হয়তো আননেসেসারি পারচেজ করে ফেলছি। তারপর আমাদের এক্সেসিভ ডেটর অর ডিফেক্টিভ ক্রেডিট পলিসি হয়ে যাচ্ছে, হয়তো আমরা ডেটরদের কাছ থেকে বা দেনাদারের কাছ থেকে খুব তাড়াতাড়ি টাকা নিতে চাচ্ছি না বা আমাদের আগ্রহ কমে যাচ্ছে, অর্থাৎ ক্রেডিট পলিসি ডিফেক্টিভ হয়ে যাচ্ছে। তারপর এটা কিন্তু ওভারঅল একটা প্রতিষ্ঠানের ইনএফিসিয়েন্সি বা অদক্ষতা, কারণ অলস অর্থ পড়ে থাকবে, এটা কারো কাছেই কাম্য নয়। ব্যাড রিলেশনশিপ উইথ ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউট, অর্থাৎ ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সাথে আমাদের রিলেশনশিপও খারাপ হয়ে যেতে পারে। তারপর ডিউ টু লো রিটার্ন শেয়ার প্রাইস মে ফল, আমাদের রিটার্ন যেহেতু কমে যাবে, যেহেতু আমাদের অলস অর্থ পড়ে থাকবে, সুতরাং আমাদের শেয়ারের প্রাইস কমে যেতে পারে। এছাড়াও আমাদের ফটকা ব্যবসা যেটা আছে, স্পেকিউলেটিভ ট্রানজেকশন যেটা আছে, সেটার লোভ হতে পারে। তাহলে একটা প্রতিষ্ঠানে যদি রিডান্ডেন্ট বা এক্সেসিভ বা কি বলবো অতিরিক্ত ওয়ার্কিং ক্যাপিটাল থাকে, তাহলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। অর্থাৎ টু মাস ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে আমরা এই ধরনের প্রবলেমগুলো ফেস করি। যদি আমাদের টু লিটিল ওয়ার্কিং ক্যাপিটাল থাকে, তাহলে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে, অর্থাৎ ইনঅ্যাডিকুয়েন্ট ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ যদি আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের পর্যাপ্ত না থাকে, ওয়ার্কিং ক্যাপিটাল কমে যায়, তাহলে আমরা কি করতে পারবো না। দেখো, ক্যান নট ফেস শর্ট টার্ম অব্লিগেশন ইন টাইম, অর্থাৎ আমরা টাইমের মধ্যে কিন্তু
শর্ট টার্ম লোনগুলো পে করতে পারবো না, আমাদের গুডউইল নষ্ট হতে পারে। এছাড়া আমরা যে আমাদের ডিসকাউন্ট বা বেনিফিটেড যে অফারগুলো আছে সেই অফারগুলো হয়তো অ্যাকসেপ্ট করতে পারবো না। এছাড়া আমাদের ফেভারেবল মার্কেট কন্ডিশন, অনেক মার্কেটে বা আমরা অনেক কিছু ক্রয় করার সময় বিভিন্ন ধরনের ফেভারেবল কন্ডিশন থাকতে পারে, সেগুলো আমরা নিতে পারবো না। তারপর রেট অফ রিটার্ন ফল করতে পারে মানে ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজের জন্য। তারপর ডিফিকাল্ট টু পে ডে টু ডে এক্সপেন্স অফ ফার্ম, অর্থাৎ একটা ফার্মের প্রতিদিনের বা দৈনন্দিন পরিচালনার জন্য যে সকল পেগুলো করতে হয়, যে সকল ব্যয়গুলো করতে হয়, সেগুলো হয়তো করতে পারবো না। তাহলে একটা প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটাল যদি লিটিল হয় বা খুব কমে যায় তাহলেও যেমন প্রবলেম, খুব বেশি হয় তাহলেও প্রবলেম। তাহলে আমরা দেখলাম যে আমাদের অতিরিক্ত মূলধনেরও প্রবলেম আছে, আবার কম চলতি মূলধনেরও প্রবলেম আছে। তাহলে আমাদের কি ধরনের মূলধন থাকা উচিত? অবশ্যই সেটা অপটিমাম, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে ইম্পর্টেন্সি বা অ্যাডভান্টেজ অফ অ্যাডিকুয়েট ওয়ার্কিং ক্যাপিটাল বা সাফিসিয়েন্ট ওয়ার্কিং ক্যাপিটাল বা অপটিমাম ওয়ার্কিং ক্যাপিটাল। বেশিও না কমও না, বেশি থাকলেও অসুবিধা, কম থাকলেও অসুবিধা। তাহলে যদি পর্যাপ্ত থাকে অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি লেভেলে থাকে, অ্যাডিকুয়েট থাকে, তাহলে আমাদের কি ধরনের সুবিধা, সেটা একটা প্রশ্ন এখানে। সলভেন্সি অফ বিজনেস, তাহলে আমাদের বিজনেসের সলভেন্সি থাকবে, আমাদের গুডউইল থাকবে, আমরা লোন পেতে সুবিধা হবে, আমাদের ক্যাশ ডিসকাউন্ট অফারগুলো আমরা নিতে পারবো, আমাদের রেগুলারলি আমরা আমাদের প্রোডাকশনের জন্য র ম্যাটেরিয়াল সাপ্লাই দিতে পারবো। অনেক সময় আমাদের র ম্যাটেরিয়াল সাপ্লাইয়ের জন্য আমাদের প্রোডাকশন বন্ধ হয়ে যায়, সেটা আমাদের সমস্যা হবে না। আমরা আমাদের রেগুলারলি স্যালারিজ বা ওয়েজেস বা যেগুলো আমাদের ডেইলি এক্সপেন্সেস আছে সেগুলো আমরা পে করতে পারবো। এছাড়া আমরা ফেভারেবল মার্কেট কন্ডিশনগুলো নিতে পারবো। আমাদের ক্রাইসিস যেগুলো আছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সেগুলো থেকে আমরা উত্তরিত হতে পারবো, সেগুলোর প্রতিবন্ধকতা বা ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো থেকে উত্তরণের অ্যাবিলিটি আমাদের থাকবে বা সক্ষমতা আমাদের থাকবে। তারপর কুইক অ্যান্ড রেগুলার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমাদের ইনভেস্টমেন্ট থেকে খুব তাড়াতাড়ি রিটার্ন আসবে। এই মেইনলি প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা একটা প্রতিষ্ঠানের যদি অপটিমাম লেভেলে ওয়ার্কিং ক্যাপিটাল থাকে তাহলে কি সুবিধাগুলো আছে সেগুলো বুঝতে পারছো। আজকে এই চ্যাপ্টারের ম্যাথ আছে প্রিয় শিক্ষার্থী, আমি আগামী ক্লাসে তোমাদের আর একটা টপিকস, বিশেষ করে স্ট্র্যাটেজি অফ ওয়ার্কিং ক্যাপিটাল, এটা পড়িয়েই আমি তোমাদের বিভিন্ন সূত্রগুলোতে চলে যাব। আজকে আমরা খুব বলবো কি অনেকগুলো থিওরি পড়ে নিয়েছি, বা আমি চেষ্টা করেছিলাম যে একদিনে তোমাদের ওয়ার্কিং ক্যাপিটাল থিওরিগুলো বলা যায় কিনা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে অনেক থিওরি রয়েছে। এছাড়াও তোমাদের আরো অনেক থিওরি রয়েছে, যেমন স্থায়ী ওয়ার্কিং ক্যাপিটাল বা পার্মানেন্ট, যেটা বললাম পার্মানেন্ট এবং ভেরিয়েবল, সেই দুটার মধ্যে পার্থক্য রয়েছে। তারপর তোমাদের ব্যালেন্স শিট কনসেপ্ট এবং অপারেটিং কনসেপ্ট, এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে, কারণ তোমাদের 4 মার্কের জন্য অনেক সময় এই প্রশ্নগুলো এসে যায়। সুতরাং প্রশ্নগুলোকে আমরা বাদ দিয়ে যেতে পারি না, আর থিওরি যদি আমরা না পড়ি তাহলে ম্যাথগুলো বুঝতে একটু প্রবলেম হবে। আশা করছি সামনে ক্লাসে আমি তোমাদের আরেকটা স্ট্র্যাটেজি পড়িয়ে, যেটা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের জন্যই প্রয়োজন, আশা করছি আমরা ম্যাথগুলো দু একটা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই পর্যন্তই। নেক্সট আমরা যদি আজকে যে বিষয়গুলো পড়লাম এখান থেকে আমরা যদি প্রশ্ন করতে চাই তাহলে কি ধরনের প্রশ্নগুলো আমাদের হতে পারে, দেখো। স্টেট দ্য ডেফিনেশন অফ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালের সংজ্ঞা বর্ণনা দাও। তারপর ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, এছাড়াও ওয়ার্কিং ক্যাপিটালের ডেঞ্জার, যেটা আমরা বললাম যে অতিরিক্ত থাকার জন্য বা কম থাকার জন্য। তারপরে কনসেপ্ট, টাইপ বা ডিটারমিনেন্টস, বিভিন্ন বিষয়গুলো আসতে পারে আর কি। এছাড়া আরো যে এখান থেকে মেইনলি ইম্পর্টেন্ট একটা বিষয় থেকে গেল, যেটা আমি সামনে ক্লাস আলোচনা করব, স্ট্র্যাটেজি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সকলকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আশা করছি এই ক্লাসটা থেকে তোমরা উপকৃত হবে। তোমরা চেষ্টা করবে নিজেরা দেখার এবং আমাদের অন্য ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে নেওয়ার। যারা হয়তো ইনভলভ হয়নি, দেখছে না, তাদেরকে একটু শেয়ার দিবে, তাদেরকে লিঙ্কটা দিয়ে দিবে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। আর আমার আগামী সপ্তাহে বুধবারে তোমাদের সাথে আবারও আমার কথা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকো, মানসিক প্রশান্তিতে থাকো। আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে। আর একটা কথা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের তোমাদের ফাইনাল ইয়ার, সুতরাং তোমরা একটু পড়াশোনার মধ্যে থাকো যাতে পরীক্ষা নিলে তোমাদের এই ইয়ারের রেজাল্টটা ভালো হয়। আল্লাহ হাফেজ।